1908 সাল থেকে ব্রিটিশ সাইক্লিস্টরা অলিম্পিক্সে একটাও গোল্ড জিততে পারেনি। ট্যুর দ্য ফ্রান্স, এই পার্টিকুলার প্রেস্টিজিয়াস সাইক্লিং রেসটা 110 বছরের মধ্যে তারা একবারও জিততে পারেনি। এরকম পরিস্থিতিতে সাইকেল ম্যানুফ্যাকচারাররা তাদেরকে সাইকেল বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, কারণ এতে তাদের ইমেজ খারাপ হয়ে যাবে। তো এরকম একটা ডাউন ফেজের মধ্যে দিয়ে যখন ব্রিটিশ সাইক্লিং কেরিয়ার যাচ্ছে, তখন ব্রেলসফোর্ডকে কোচ করে নিয়ে আসা হয়। ব্রেলসফোর্ডের স্পেশালিটি কি ছিল? তিনি একটা পার্টিকুলার প্রিন্সিপালে বিশ্বাসী ছিলেন, সেটা হচ্ছে এগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস। তিনি ছোট্ট ছোট্ট চেঞ্জেস আনার মধ্যে দিয়ে বড় রেজাল্ট অ্যাচিভ করার একটা চিন্তা ভাবনা সবসময় রাখতেন। তো এরকম পরিস্থিতিতে যখন তাকে কোচ হিসেবে নিয়ে আসা হয়, তিনি কিছু চেঞ্জেস আনলেন। প্রথমত, তিনি সাইকেলের সিটগুলোকে রিডিজাইন করলেন। দ্বিতীয়ত, তিনি একজন এক্সপার্টকে হায়ার করলেন, যিনি সাইক্লিস্টদের হাত ধোয়া শেখাবে। কেন? কারণ ঠিকঠাকভাবে হাইজিন যদি তারা মেনটেন করতে পারে, তাহলে সর্দি কাশি বিভিন্ন ফ্লু থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখতে পারবে। নেক্সট তিনি কি করলেন? সাইকেলের টায়ারগুলোতে অ্যালকোহল লাগাতে বললেন, যাতে সাইকেলের গ্রিপ ইমপ্রুভ করে। সাইক্লিস্টদের ইলেকট্রিক্যালি হিটেড ওভারশটস করতে বললেন, যেটা কিনা আইডিয়াল মাসল টেম্পারেচার মেনটেন করতে তাদেরকে হেল্প করবে। এর সাথে তিনি সাইক্লিস্টদের বিছানা এবং বালিশকেও রিডিজাইন করতে বললেন, যাতে কিনা তারা রাতে প্রপারলি ঘুমাতে পারে এবং দিনে অপটিমালি পারফর্ম করতে পারে। তো এই যে ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো, এগুলো আপাত দৃষ্টিতে খুব ছোট মনে হলেও এটা এগ্রিগেটেড হয়ে যে কত বড় রেজাল্ট দেবে সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। 5 বছর পরে বেজিং অলিম্পিক্স, ব্রিটিশ সাইক্লিং টিম 60% গোল্ড জিতে নিল। এরপর 2012 সালের লন্ডন অলিম্পিক্স, ব্রিটিশ সাইক্লিং টিম 9খানা ওয়ার্ল্ড রেকর্ড করলো এবং ওই সালেই ব্র্যাডলে উইগিন্স ট্যুর দ্য ফ্রান্স জিতে নিল। 2007 থেকে 17 এই টাইম পিরিয়ডটা ব্রিটিশ সাইক্লিং হিস্ট্রির সব থেকে সাকসেসফুল কেরিয়ার হিসেবে গণ্য হয়। তার কারণ এই টাইম পিরিয়ডে 178টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 66টা গোল্ড মেডেল ইন অলিম্পিক্স অ্যান্ড প্যারা অলিম্পিক্স এবং 5টা ট্যুর দ্য ফ্রান্স তারা জিতে নিয়েছিল। আমরা আমাদের জীবনে যখন কিছু অ্যাচিভ করতে চাই, তখন বড় বড় গোল সেট করে ফেলি, কিন্তু ছোট্ট ছোট্ট যে সমস্ত হ্যাবিটস বা অভ্যেসগুলো আমাদের গোলস অ্যাচিভ করার পথে বাধা বা অবস্টেকল হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলোকে আমরা ম্যাক্সিমাম সময় ইগনোর করে ফেলি। কিন্তু আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব, সেখানে ছোট্ট ছোট্ট চেঞ্জেস আনার মাধ্যমে কি করে আমরা বড় রেজাল্ট অ্যাচিভ করতে পারি সেটা দারুণভাবে ডিসকাস করা হয়েছে। বইটা লিখেছেন জেমস ক্লিয়ার, অ্যাটমিক হ্যাবিটস। এটা একটা অসাধারণ বই এবং মোস্ট রেকমেন্ডেড বুকস এর মধ্যে একটা। অথর খুব সুন্দরভাবে 4টে স্টেপস এর মধ্যে দিয়ে হ্যাবিট ফর্মেশনটাকে সাইন্টিফিক্যালি বুঝিয়েছেন। প্রথম স্টেপ, কিউ। কিউ হচ্ছে সেই জিনিস যা প্রথম আমাদের মাইন্ডে হ্যাবিটকে ট্রিগার করে। কিউ আমাদের মাইন্ডকে বলছে যে তুমি যদি এই হ্যাবিটটা পারফর্ম করো, তাহলে তুমি একটা পার্টিকুলার রিওয়ার্ড পাবে। তো এই রিওয়ার্ডের লোভ দেখিয়ে প্রথম যে আমাদের মধ্যে হ্যাবিটটাকে ট্রিগার করছে সেটা হচ্ছে কিউ। আমরা কিউ কোথা থেকে পাচ্ছি? আমাদের এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্টটা এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমাদের হ্যাবিটকে চেঞ্জ করার জন্য। যেমন অথর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে যে স্লট মেশিনের শব্দ একজন গ্যাম্বলারের জন্য কিউ হিসেবে ইউজড হতে পারে, বা একটা স্লট মেশিনের শব্দ শুনলে তখনই গ্যাম্বলার কিন্তু আস্তে আস্তে ট্রিগার্ড হবে ওই হ্যাবিটটা পারফর্ম করার জন্য। সিমিলারলি আমার বন্ধুরা যদি স্মোক করে, তাহলে ওই পার্টিকুলার এনভায়রনমেন্টটা আমার কাছে কিন্তু একটা কিউ বা ট্রিগার হিসেবে কাজ করবে। নেক্সট স্টেপ হচ্ছে ক্রেভিং। অথর বলছেন, ক্রেভিং ইজ দ্য মোটিভেশনাল ফোর্স বিহাইন্ড এভরি হ্যাবিট। অর্থাৎ প্রত্যেকটা হ্যাবিটের পিছনে যদি কোনো মোটিভেশনাল ফোর্স কাজ করে থাকে, সেটা হচ্ছে ক্রেভিং। তার কারণ কি? উই ক্রেভ ফর দ্য চেঞ্জ ইন দ্য স্টেট ইট ডেলিভার্স। যারা স্মোক করে তারা কিন্তু স্মোকিংকে ক্রেভ করে না, তারা ওই স্মোক করার পরে যে পার্টিকুলার ফিলিংটা পায় সেটাকেই ক্রেভ করে। অনেকের একটা ধারণা আছে যে স্মোক করলে বোধহয় স্ট্রেস রিলিজ হয়। তো এই যে স্মোক করার মধ্যে দিয়ে স্ট্রেস রিলিজ করতে চায় তারা, এই পার্টিকুলার ফিলিংটাকে উপভোগ করার জন্যই কিন্তু তারা এই জিনিসটাকে ক্রেভ করে। নেক্সট হচ্ছে রেসপন্স, যেখানে হ্যাবিটটা অ্যাকচুয়ালি পারফর্মড হয়। এখানে একটা কথা বলা উচিত, হ্যাবিট সবসময় ইজি স্টেপস এর মধ্যে দিয়ে ফর্ম হতে চায়। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ, রিওয়ার্ড। রিওয়ার্ড প্রথমে আমাদের প্লেজার এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টকে অ্যানালাইজ করে এবং ডিসাইড করে যে কোন হ্যাবিটটা আমাদের ব্রেন মনে রাখবে।
এটা ফাইনালি আমাদের হ্যাবিট লুপকে কমপ্লিট করে। তো আমরা অলরেডি দেখে নিয়েছি কিভাবে সাইন্টিফিক্যালি হ্যাবিট ফর্মড হয়। এবার আমরা দেখে নেব ছোট্ট ছোট্ট উপায়ে কি করে আমরা খারাপ অভ্যেসগুলোকে বদলে ফেলতে পারি বা আমাদের জীবনকে খারাপ অভ্যেস থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে আনতে পারি। প্রথম যে স্টেপটার কথা অথর বলছেন সেটা হচ্ছে মেক ইট ইনভিজিবল। এর আগেই আমরা ডিসকাস করেছি যে হ্যাবিট ফর্মেশনের ক্ষেত্রে এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার অভ্যেস থাকে যে পড়তে বসে আমি বারবার ফোনের নোটিফিকেশন চেঞ্জ করছি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে ফেলছি, তাহলে আমার উচিত পড়তে বসার সময় ফোনটা অন্য ঘরে রেখে আসা। কেন? ফোনটা যদি আমি অন্য ঘরে রাখি তাহলে ওই ফোনটা কিন্তু আমার জন্য কোনো কিউ বা ট্রিগার জেনারেট করতে পারবে না। নেক্সট স্টেপ, মেক ইট আনঅ্যাট্রাকটিভ। অথর বলছে যদি তোমার জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস থাকে তাহলে আমি জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দেবো এইটা না ভেবে এমনভাবে ভাবতে হবে যে আমি একটা হেলদি লাইফস্টাইল লিড করব। এটার জন্য আমাদের মাইন্ডসেটকে রিফ্রেম করতে হবে। যখনই আমি আমার নিজের মাইন্ডসেটকে রিফ্রেম করে এভাবে ভাববো যে আমি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চাই, তখন জাঙ্ক ফুড খাওয়াটা আমার কাছে ওই পার্টিকুলার গোলটা অ্যাচিভ করার পথে একটা অবস্টেকল বলে মনে হবে এবং আমি অটোমেটিক্যালি আস্তে আস্তে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেসটা ছাড়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে মেক ইট ডিফিকাল্ট। ধরো তোমার অভ্যেস আছে রাত্রেবেলা বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, তো এটাকে কি করে ডিফিকাল্ট করা যায়? তুমি শুতে যাওয়ার আগে ফোনটাকে এমন একটা ডিস্টেন্সে রাখো যেটা কিনা ওই তোমার বিছানা থেকে হাত বাড়িয়ে পাওয়া যাবে না। যখনই এরকম একটা দূরত্বে বা ডিস্টেন্সে রাখবে তখনই বিছানায় একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না, মনে হবে দূর তার থেকে ঘুমিয়ে পড়ি। তো এই যে তুমি ডিস্টেন্স মেনটেন করার মধ্যে দিয়ে এটার মধ্যে একটা ফ্রিকশন তৈরি করছো বা এটাকে একটু ডিফিকাল্ট করে দিচ্ছ যাতে কিনা খুব সহজেই তুমি এটা হাতের নাগালে পাচ্ছ না, তার মাধ্যমে কিন্তু তোমার এই হ্যাবিটটা আস্তে আস্তে তোমার থেকে দূরে সরতে থাকবে বা তুমি এই হ্যাবিটটা থেকে আস্তে আস্তে কিন্তু মুক্তির একটা পথ দেখতে পাবে। অ্যান্ড দ্য ফাইনাল সাজেশন ইজ গেট অ্যান অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। তুমি তোমার কাজের জন্য এমন একজনকে খুঁজে বার করো, সেটা তোমার বন্ধু হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, যার কাছে তুমি অ্যাকাউন্টেবল থাকবে। আসলে কি হয় জানো তো, হিউম্যান মাইন্ড সবসময় কিন্তু প্রশংসা পেতে চায়। এবার ধরো তুমি তোমার বন্ধুকে যদি বলে রাখো যে আমি যদি এই পার্টিকুলার ব্যাড হ্যাবিটটা পারফর্ম করি তাহলে তুই আমাকে অ্যাকাউন্টেবল করবি, তার জন্য তুই আমাকে বলবি যে দেখ তুই কিন্তু এই হ্যাবিটটা বারবার করে রিপিট করছিস, এটা কিন্তু তোর জন্য ভালো না, তুই নিজেকে চেঞ্জ কর। তো যখনই এভাবে তুমি নিজেকে তোমার বন্ধু বা ফ্যামিলি মেম্বারের কাছে অ্যাকাউন্টেবল করে দিচ্ছ এবং তাদের কাছ থেকে কখনো কখনো নেগেটিভ ফিডব্যাক পাচ্ছ, তারা বলছে যে তুমি এই হ্যাবিটটা পারফর্ম করছো না বা তুমি তোমার কথা রাখছো না, তখন তোমার নিজের মধ্যেই একটা আত্মগ্লানি তৈরি হবে এবং তুমি অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে সেই হ্যাবিটটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তো আজকে আমরা এই বইটা থেকে অসাধারণ কিছু লেসেন্স নিয়ে আলোচনা করলাম, যদিও সমস্তটা এখানে কভার করা সম্ভব হয়নি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কি করে ভালো হ্যাবিটস আমরা নিজেদের লাইফে অ্যাডাপ্ট করতে পারি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। আর যেহেতু এটা একটা নতুন চ্যানেল, এখানে আমি কি করে নিজেকে ইমপ্রুভ করতে পারি বা কন্টেন্টগুলোকে কি করে আরো ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে যদি কোনো সাজেশনস থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড টাইম।